বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও একমতো ভালো আছি। আমি মোহাম্মদ মতিউর রহমান খান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, তেঁতুলিয়া সরকারি কলেজ, তেঁতুলিয়া, পঞ্চগড়। আজ আমার এই অর্থনীতির ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য জনসংখ্যা তত্ত্ব থেকে আজ আমি তোমাদেরকে একটি ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু জনসংখ্যা তত্ত্ব। প্রথমে আমরা তিনটা ছবি দেখে নিই। তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে যে ছবিগুলোতে আমরা মূলত কি দেখতে পাচ্ছি। আমি তিনটা স্লাইড তোমাদের সামনে উপস্থাপন করেছি। তিনটা স্লাইডের মধ্যেই নিশ্চয়ই তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমাদের দেশের জনসংখ্যার প্রকৃত অবস্থাটা কি। হাটে, বাজারে, রাস্তাঘাটে, যান চলাচলে যে জায়গায় যাচ্ছি আমরা, দেখো আমাদের কি অবস্থা জনসংখ্যার। এতে করে এটাই প্রমাণিত হয় যে আমাদের দেশ অধিক জনসংখ্যার দেশ। আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা আছে তাতে আমরা সহজভাবেই বলতে পারি যে আমাদের এই দেশ অধিক জনসংখ্যার দেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই জনসংখ্যা সম্পর্কে একটু ধারণা নিব। জনসংখ্যার এই অধ্যায়ে আমাদের ছাত্রছাত্রীরা, তোমরা যারা আমার এই অনলাইন ক্লাস দেখছো, তোমরা এই অধ্যায় থেকে কি কি তোমরা শিখতে পারবে। দেখো, জনসংখ্যা তত্ত্বের এই অধ্যায় থেকে জনসংখ্যা পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সূত্র ব্যবহার করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে পারবে, জনসংখ্যার নির্ধারক সমূহ বর্ণনা করতে পারবে। প্রথমত আমরা জেনে নিব যে জনসংখ্যার পরিমাপ কাকে বলে। একটি নির্দিষ্ট সময়ের নিয়মিত ব্যবধানে সাধারণত 10 বৎসর পর পর আদমশুমারি নামের একটি প্রক্রিয়া বা একটি সেন্সাস বা একটি শুমারি অনুষ্ঠিত হয়। এই 10 বৎসর পর পর যে প্রক্রিয়ার মাধ্যমে জনসংখ্যা গণনা করা হয় তাকে বলা হয় আদমশুমারি। সেই আদমশুমারি প্রক্রিয়ার খানা জরিপ পদ্ধতিতে জনসংখ্যা সম্পর্কিত বিষয়গুলোর অবস্থা ও পরিসংখ্যান এবং সেসবের পরিবর্তন সংক্রান্ত তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়। এটিকে সাধারণ অর্থে জনসংখ্যার পরিমাপ বলে। জনসংখ্যা পরিমাপের পদ্ধতি। জনসংখ্যা পরিমাপের যে সমস্ত পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে সেই পদ্ধতিগুলির মধ্যে রয়েছে, যেমন দেখো, আদমশুমারি পদ্ধতি। কোনো নির্দিষ্ট দেশে বা স্থানে একটি নির্দিষ্ট সময়ের সকল ব্যক্তির আর্থিক ও সামাজিক তথ্যাদির সংগ্রহ, সংকলন এবং প্রকাশনার সামগ্রিক প্রক্রিয়াকে আদমশুমারি পদ্ধতি বলে। নিবন্ধীকরণ পদ্ধতি। যে পদ্ধতিতে জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদি নিবন্ধন করা হয় তাকে নিবন্ধনকরণ পদ্ধতি বলে। নমুনা জরিপ পদ্ধতি। কোনো দেশের মোট জনসংখ্যা থেকে নির্দিষ্ট সেকশন বিবেচনা করে, অর্থাৎ নমুনা জনসংখ্যা নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে, সে পদ্ধতিকে নমুনা জরিপ পদ্ধতি বলা যাবে।
আদমশুমারি পদ্ধতি কোনো নির্দিষ্ট দেশে বা স্থানে একটি নির্দিষ্ট সময়ের সকল ব্যক্তির আর্থিক ও সামাজিক তথ্যাদি সংগ্রহ, সংকলন এবং প্রকাশনার সামগ্রিক প্রক্রিয়াকে আদমশুমারি পদ্ধতি বলে। নিবন্ধনকরণ পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদি নিবন্ধন করা হয় তাকে নিবন্ধনকরণ পদ্ধতি বলে। আর নমুনা জরিপ পদ্ধতি কোনো দেশের মোট জনসংখ্যা থেকে নির্দিষ্ট সেকশন বিবেচনা করে, অর্থাৎ নমুনা জনসংখ্যা নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে, সে পদ্ধতিকে নমুনা জরিপ পদ্ধতি বলা হবে। তারপরে আমরা দেখব জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব হলো, জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা বুঝি যে প্রতি বর্গ কিলোমিটারে কত লোক স্থায়ীভাবে বসবাস করে। সেই জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করি। সূত্রটি হলো জনসংখ্যার ঘনত্ব সমান সমান দেশের মোট জনসংখ্যা ভাগ দেশের মোট আয়তন। তার মানে একটা নির্দিষ্ট দেশের কথা এখানে বলা হয়েছে এবং সেটা আঞ্চলিক ভিত্তিতেও হতে পারে। অর্থাৎ ডিপি ইজ ইকুয়াল টু টিপি ডিভাইডেড বাই টিএ। এখানে ডিপি হলো জনসংখ্যার ঘনত্ব, আর টিপি হলো মোট জনসংখ্যা, আর টিএ হলো মোট আয়তন। এভাবে আমরা জনসংখ্যার ঘনত্বটাকে নির্ণয় করতে পারি। এরপর আমরা দেখব জনসংখ্যা ঘনত্বের নির্ধারক সমূহ। জনসংখ্যা ঘনত্বের নির্ধারক সমূহের মধ্যে আমরা এই জনসংখ্যা ঘনত্বের নির্ধারক সমূহকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। জনসংখ্যা ঘনত্বের নির্ধারক সমূহ সাধারণত দেখা যায় যে কোনো দেশের আয়তন স্থির থেকে জনসংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। অপরদিকে আয়তন স্থির অবস্থায় জনসংখ্যা হ্রাস পেলে জনসংখ্যার ঘনত্ব হ্রাস পায়। তাই কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব ওই দেশের আয়তনের উপর নির্ভরশীল। আয়তন ছাড়া আরও কিছু নির্ধারক রয়েছে যা জনসংখ্যার ঘনত্ব নির্ধারণের ভূমিকা রাখে। আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জনসংখ্যা জীবনযাপনের অনুকূল বা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়। মধ্য অক্ষাংশে না শীত না গরম, এসব অঞ্চলে কৃষি, শিল্প, পশুপালন, ব্যবসা, বাণিজ্য তুলনামূলকভাবে বেশি, ফলে জনসংখ্যার ঘনত্ব অধিক। অপরদিকে শীত ও গরম প্রধান দেশে মানুষের জীবনযাপনের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়, বিধায় জনসংখ্যার ঘনত্ব কম হয়। তারপরে আসো আবহাওয়া ও জলবায়ু। জনসংখ্যার ঘনত্বের উপর আবহাওয়া ও জলবায়ু প্রভাব বিস্তার করে। যেসব দেশের আবহাওয়া ও জলবায়ু খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির জন্য অনুকূল, সেখানে জনসংখ্যার ঘনত্ব লক্ষ্য করা যায়। তারপর প্রাকৃতিক সম্পদ। জনসংখ্যার ঘনত্বের উপর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও স্বল্পতা প্রভাব বিস্তার করে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য জনঘনত্ব বৃদ্ধি করে, স্বল্পতা ঘনত্ব হ্রাস করে। ভূপ্রকৃতি। জনসংখ্যার ঘনত্ব ভূপ্রকৃতির গঠনের উপর বিশেষভাবে নির্ভরশীল। পার্বত্যাঞ্চল, অনুর্বর মাটি, জীবন জীবিকা প্রতিকূল পরিবেশে জনসংখ্যার ঘনত্ব কম থাকে। সমতল ভূমি, উর্বর মাটি, জীবন জীবিকার অনুকূল পরিবেশ, জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। তারপরে রাজনৈতিক অবস্থা। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে কোনো সভ্য মানুষ বসবাস করতে চায় না। তাই অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা মানুষকে স্থিতিশীল রাজনৈতিক অবস্থার দেশে স্থানান্তরের ভূমিকা রাখে, ফলে সেখানে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। জীবনযাত্রার মান। সাধারণত দেখা যায় যে উচ্চ জীবনযাত্রার মান মানুষকে স্থানান্তরিত করে, ফলে যেসব অঞ্চলে জীবনযাত্রার মান উন্নত সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি।
সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি, শুধুমাত্র জীবনযাত্রার মানের উপর ভিত্তি করেই এরকম হয়ে থাকে। কৃষি কাজের সুবিধা, তারপরে আসো কৃষি কাজের সুবিধা। বিশ্বের যেসব অঞ্চলে কৃষি কাজের সুবিধা রয়েছে সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। এরকম অঞ্চলগুলো হলো চীন, ভারত, বাংলাদেশ, ইউরোপের ইতালি, জার্মানি, ব্রিটেন, রাশিয়ার পশ্চিমাংশ, উত্তর আমেরিকার নিউ ইয়র্ক, মেরিল্যান্ড, নিউ জার্সি ইত্যাদি। এই সমস্ত এলাকাগুলোতে, এই সমস্ত দেশগুলোতে কৃষিকাজের বেশি সুবিধা রয়েছে, যার জন্য এখানে জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি। সবশেষে আমরা দেখব নির্ধারক সমূহের মধ্যে জনসংখ্যার সামাজিক অবস্থান। কোনো অঞ্চলের জনসংখ্যা কতটা ঘনত্ব হবে তা অনেকাংশে সামাজিক নিরাপত্তা অবস্থার উপর নির্ভর করে। বিশ্বের যেসব অঞ্চলে সামাজিক নিরাপত্তা পরিস্থিতি ভালো সেখানে অভিবাসনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায় ও ঘনত্ব বাড়ে। এ কারণে গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, এক দেশ থেকে অন্য দেশ মানুষ স্থানান্তরিত হয়ে থাকে। এভাবেই দেখা যায় যে জনসংখ্যার ঘনত্ব আমরা নির্ধারণ করে থাকি, বা এই অবস্থাগুলোর উপরে জনসংখ্যা ঘনত্ব নির্ধারণ করা হয়ে থাকে। একক কাজ, একক কাজের মধ্যে তোমাদের আগেও বলা হয়েছে যে তোমরা এককভাবে একা একা এই কাজগুলো করার চেষ্টা করবে। তার মধ্যে আছে জনসংখ্যার পরিমাপ বলতে কি বুঝো, সংজ্ঞা হবে। আর জনসংখ্যা পরিমাপের পদ্ধতিসমূহ কি কি, এ পর্যন্ত আমরা যা দেখেছি তাতে জনসংখ্যা পরিমাপের পদ্ধতিসমূহের কথা উল্লেখ করা হয়েছে। তারপর দেখো যে দলগত কাজ। দলগত কাজ সাধারণত ক্লাসের মধ্যে, এইটা হলো যখন আমরা ক্লাসের মধ্যে আমরা এই কাজগুলো করব তখন দল আমরা তৈরি করতে পারব। সেই কাজের কথাই বলা হয়েছে যে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝো আর জনসংখ্যার ঘনত্বের নির্ধারক সমূহ কি কি। এটা দুটা দল থাকলে এক দল একটা অংশ বলবে এবং তার মধ্যে যদি কোনো ব্যতিক্রম লক্ষ্য করা যায় পরবর্তী সময়ে আরেকটি দল সেটা উপস্থাপন করবে। ঠিক আছে? তারপরে আমরা দেখব মূল্যায়ন। মূল্যায়নটা মোটামুটিভাবে একটা পরীক্ষার মতোই হয়ে থাকে সাধারণত। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জনসংখ্যার পরিমাপ ও জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। তোমরা অবশ্যই এখান থেকে এতটুকু অনুধাবন করতে পারছো যে জনসংখ্যা বলতে কি বোঝায় এবং জনসংখ্যার ঘনত্বটা কি। এরপর আসবে আমাদের মূল্যায়ন। দেখো এখানে বাড়ির কাজ, বাড়ির কাজের মধ্যে তোমাদের এই কাজগুলো করতে হবে এবং সেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসে সেটা উপস্থাপন করবে। যেমন জনসংখ্যা পরিমাপের পদ্ধতি কাকে বলে, জনসংখ্যা পরিমাপের পদ্ধতিগুলি কি কি, জনসংখ্যা ঘনত্ব বলতে কি বুঝো আর জনসংখ্যা ঘনত্বের নির্ধারক সমূহ কি কি। এ পর্যন্ত মোটামুটিভাবে আমি এই পদ্ধতিগুলা, বাড়ির কাজের যে সমস্ত 4টা প্রশ্নের কথা বলা হয়েছে এগুলা সবগুলাই বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা এখান থেকে বাড়ির কাজটা তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অবগত আছো যে আমাদের এই বৈশ্বিক পরিস্থিতি এখন পর্যন্ত চলমান অবস্থাতে আছে, যার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আরও সামনে বন্ধ কিছুটা বাড়ানো হয়েছে। সে পর্যন্ত আমাদের এই অনলাইন ক্লাসের উপরই ভিত্তি করতে হবে। আশা করব যে তোমরা নিয়মিতভাবে আমার এই ক্লাসগুলি তোমরা অনুসরণ করবে, চেষ্টা করবে বোঝার জন্য, বই পড়বে এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমার মোবাইল নাম্বার তোমরা কলেজ থেকেও সংগ্রহ করতে পারো অথবা আমার এই অনলাইন ক্লাস থেকেও তোমরা মোবাইল নাম্বার সংগ্রহ করে তোমরা মোবাইলেও আমার মাধ্যমে আমার কাছে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তাহলে আজ আমি এ পর্যন্তই রাখব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং যদি বাহিরে কখনো যাও, বাহিরে তো যেতেই হয় মাঝে মধ্যে যাও, তাহলে মাস্ক ব্যবহার করবে এবং
খুব বাহিরের কাজটা দ্রুত সেরে তোমরা বাসায় ফিরে আসবে। তোমরা সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনায় এখানেই শেষ করছি। খোদা হাফেজ।